অনেক ইয়াং জেনারেশন জানতে চায় যে উনি কি করেছেন বাঁশখালীর জন্য। আমার বাড়ি বাঁশখালী না হলে এই শাহমানব সেতু কর্ণফুলী এটা এখানে না হয়ে কালুঘাটে হইত। আমার বাড়ি বাঁশখালী না হলে বদলের বাসটা বের হইত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাঁশখালীর ইয়াং জেনারেশনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু মন্তব্য দেখতে পাই মাঝে মাঝে। সোশ্যাল মিডিয়ার মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি মনে করলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কিছু বক্তব্য দেওয়া বাঁশখালীর বাসীর জ্ঞাতার্থে, বিশেষ করে ইয়াং জেনারেশনের জ্ঞাতার্থে এটা প্রয়োজন। এবং আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে যে আমি ভুল বলতেছি, বাড়াইয়ে বলতেছি, অন্যায় বলতেছি, আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, খোলা। আগে আমি আমার বক্তব্যটা আমি পেশ করি, তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, তাহলে খোলাবেলায় জিনিসটা আলাপ আলোচনা হয়ে গেল। হ্যাঁ, এবং ইয়াং জেনারেশনের মধ্যে তাদের যেটা আমার সম্পর্কে কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি ডেমোক্রেটিক রাইট আছে। কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে ইতিহাস যদি সত্যিকারভাবে উল্লেখ করা না হয় তাহলে এটা মূল্যায়নটা উল্টো হয়ে যায়। সেজন্য আমি মনে করলাম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমার এখন দায়িত্ব হচ্ছে কিছু জিনিস বাঁশখালীর আবহাওয়ার জনসাধারণকে জানিয়ে দেওয়া দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা বলি, আমি একসময় অনারারি অধ্যাপক ছিলাম। এটা অনেকে হয়তো জানে না। মানে বেতন ছাড়া আমি কলেজের প্রফেসরই করেছি। অ্যাবাউট 7-8 মাস হবে বাঁশখালী ডিগ্রি কলেজে। সেটা অনেক আগে, 1975-এর দিকে। তাই তারপরে আমি অনারারি ম্যাজিস্ট্রেট হয়েছি। অনারারি ম্যাজিস্ট্রেট হিসেবে 76, 77, 78, 19 সালে পার্লামেন্টের মেম্বার হই। 19 সালে যখন পার্লামেন্টের মেম্বার হই তখন আমার বয়স ছিল 27। 27 years old a boy, I became a member of parliament. আমি ম্যাজিস্ট্রেসি করছি, বেতন নিয়ে নেই, সরকার থেকে কোনো বেতন ছাড়া ম্যাজিস্ট্রেসি করছি। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে, এখনকার বলে ডিসি, তখনকার বলতো এসডিও। কোর্টগুলো আমরা পরিচালনা করতাম যখন ওরা ট্যুরে যেত। আর এর আগে আমি বাঁশখালী ডিগ্রি কলেজের ইতিহাসের অধ্যাপক ছিলাম। এবং আমার অনেক স্টুডেন্ট এখনো দেখলে আমাকে পরিচয় দেয় যে আমি আপনার ছাত্র ছিলাম। যাই হোক, আমি যখন পার্লামেন্টের মেম্বার হই তখন বাঁশখালীর চিত্রটা কি এটা এখনকার জেনারেশনকে জানানো দরকার। আমার সাথে আবার বড় হয় যাদের বয়স বাঁশখালীর 60 বছরের উপরে, তারা হয়তো আমার সাথে একমত হয়। যার কারণে প্রায় সময় আপনারা দেখবেন যারা বুড়ো বুড়ি মানুষ ওরা তুলনামূলকভাবে আমার মনে হয় খুব বেশি বদনামি করে না, আমাকে দেখলে জড়াই ধরে দৌড়ে আসে। কারণ তারা বাঁশখালীর দুঃখ দুর্দশাটা দেখেছে। আমি যখন সংসদ সদস্য হই তখন বাঁশখালীর এই সালপুর থেকে টৈটং এই রাস্তাটা ছিল জেলা পরিষদের রাস্তা। জেলা পরিষদের রাস্তা, এবং তাও আবার এই জেলা পরিষদের রাস্তা এটা অনেকটা চিকন ছিল এবং কোথাও একটা ইট ছিল না, কোথাও একটা পাকা ব্রিজ ছিল না, পাকা পোল নাই। বাঁশখালী রাস্তায় এখন আপনি চিন্তা করেন, কোনো পাকা পোল নাই, কোনো ইটের সলিড রাস্তা নাই, এবং জলদির দক্ষিণে মানে উপজেলা হেডকোয়ার্টারের থেকে দক্ষিণ পর্যন্ত প্রত্যেক জায়গায় শাখু, গাছের পোলও নাই। বাঁশখালীতে তখন আমি যখন এমপি হই তখন ছিল গাছের পোল উত্তর সাইডে, দক্ষিণ সাইডে মানে উপজেলা হেডকোয়ার্টার থেকে নিয়ে একদম টৈটক পর্যন্ত কোনো গাছের পোলও নাই। মানে আমরা শাখু বলি বা বাইলে সার্কে হতা হতো ও আছে ব্যক্তি ও ফারুয়েরে এই শেরকিলো সেবেরতে, ফুসুরি সেবেরতে, সরুয়া সেবেরতে ভিডিও দিয়ে হইতো। হ্যাঁ, সাম্বল সেবেরতে ভিডিও দিয়ে হইতো। সাম্বল বাড়ির কোলার ফল ও আছে ব্যক্তি। এখন এরকম একটা অবস্থায় আমি যখন সংসদ সদস্য হই তখন এই বাঁশখালীর এমন অবস্থা যে মানে কোনটা আগে করবো কোনটা বড় করবো প্রত্যেক জায়গায় সমস্যা। এর বাইরে রয়ে গেছে পশ্চিম বাঁশখালীর সমস্যা। পশ্চিম বাঁশখালীর নাই বলতে কিছুই নাই। এখানে কোনো মানে জলকদর খালের উপরে চৌধুরীহাটে একটা ব্রিজ আমার বাবা বড় হয় সেই সময় পার্লামেন্টে বাবা থাকতে আমার বাবা করেছিলেন। এর বাইরে কোনো ব্রিজ কোনো জলকদর খালের উপরে নাই, একটাও না।
সেই রকম একটা অবস্থায় আমি সংসদ সদস্য থাকা অবস্থায় আমার প্রথম কাজ হয়েছিল জেলা পরিষদ থেকে রাস্তাটাকে সড়ক ও মহাসড়ক বিভাগে ট্রান্সফার করা। যে রাস্তাটা জেলা পরিষদের আন্ডারে আছে সেই রাস্তাটাকে জেলা পরিষদ থেকে রোডস অ্যান্ড হাইওয়েসে ট্রান্সফার করে নিয়ে যাওয়া। সেই রোডস অ্যান্ড হাইওয়েসে ট্রান্সফার করে নিয়ে যাওয়ার পরে সেই জায়গাতে আস্তে আস্তে বাজেটের বরাদ্দ, তখনকার দিনে বাজেট ছিল কম, তখনকার ছিল সরকারের বাজেট কম, এবং সেই রকম একটা অবস্থায় তখন ঢাকা চিড়িয়াখানা রোড মনে করেন আপনারা 3টে ফেরি ছিল, ঢাকা চিড়িয়াখানার উপরে 3টে ফেরি পার হইতে হইতো। তাহলে এরকম একটা ন্যাশনাল সিচুয়েশন। আমি সে অবস্থায় এই রাস্তার কাজের জন্য হাত দিই। রাস্তাতে বলতে কোনো আপত্তি নাই, অনেক জায়গায় ব্রিক্স রেলের কাজ ধরেছি, অনেকগুলো ব্রিজ পাকা করেছি। আমি যতদিন পর্যন্ত বাঁশখালীতে সংসদ সদস্য ছিলাম 1990 সালের পূর্বে বাঁশখালীতে সমস্ত ব্রিজ আমি পাকা শেষ করে এসেছি। একটা ব্রিজও বাকি ছিল না, অনলি নাফরা ছাড়া আর শিলকুমার ছাড়াই 2টা ব্রিজ ছাড়া, আর সব ব্রিজ পাকা আমি কমপ্লিট করে দিয়েছিলাম। এবং জলদি হেডকোয়ার্টার হিসেবে সেখানে 1 কিলোমিটার রাস্তা পিচ করে ঢেলে দিয়েছিলাম, পিচ রাস্তা করে দিয়েছিলাম। তো এই পশ্চিম বাঁশখালীর জন্য আলাদা বরাদ্দ নিয়ে আসতাম। আমি যখন উপজেলা চেয়ারম্যান হই, একসময় আমি উপজেলা চেয়ারম্যানও ছিলাম। তো বাঁশখালীতে আমি 3বার সংসদ সদস্য হয়েছিলাম। 91 সালে আমি স্বতন্ত্র নির্বাচন করেছিলাম। সেই স্বতন্ত্র নির্বাচনে রাত্রেবেলা আমাকে ডিক্লেয়ার করা হয়েছিল, সকালবেলা পুরো গণনা বলে আমাকে 478 ভোটে ডিফিট দেখানো হয়েছে। যাই হোক, সেটা মামলা করে আমি মামলাতে জিতেছিলাম। পরবর্তী পর্যায়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে সে মামলা টাইম চলে গেছে। এখন যে কথাটা বলতে আসছি সেটা হচ্ছে এইরকম একটা পরিস্থিতিতে বাঁশখালীকে, চট্টগ্রাম থেকে যে আপনি বাঁশখালী সকালে যান, বিকালে আসেন, দুপুরে যান, রাত্রে আসেন, কেমনে হইল? এখন 90 সালের পরে যখন আমি আর পার্লামেন্টের মেম্বার নাই, এখন সেই সময় আমি 90 সালের ভিতরে কি কি করেছি, কর্ণফুলী সেতু, শাহমালু সেতু যেটা এখানে দেখতে পাচ্ছেন, সেটার কথা অনেক লম্বা, সেটা দরকার আমি আরেকদিন বলবো। তবে এইটুকু আজকে বলে রাখি, আমার বাড়ি বাঁশখালী না হলে এই শাহমালু সেতু কর্ণফুলী এটা এখানে না হয়ে কালুঘাটে হইতো। কালুঘাটে না করে এখানে আনছি যে এটা বিকজ আমার বাড়ি বাঁশখালী এদিকে রাস্তা পার করার জন্য। 1, 2, তৈলদ্বীপের সেতুর আগে ফেরি ছিল, সেখানে ফেরি আমি নিয়ে গেছিলাম এবং সে ফেরি আমি চালু করেছিলাম। এবং সেই সময় যোগাযোগ মন্ত্রী ছিল আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির পক্ষ থেকে। সেই আনোয়ার হোসেন মঞ্জুকে দিয়ে সেখানে ফেরি চালু করা হয়েছে। পরবর্তী পর্যায়ে একটা সরকার যেখানে বড় ব্রিজ করে সেখানে আগে একটা ফেরি দিয়ে ফিজিবিলিটি স্টাডি করে। এখন 91 সালের পর যখন আমি আর ক্ষমতায় নাই, সেই ফেরি চলতেছে কিন্তু ব্রিজ হয় নাই। আর শাহমালু সেতু যেটা এখন দেখতেছেন সেটা ছিল লোহার ব্রিজ। সেই লোহার ব্রিজ কাঠের বডি দিয়ে সেই সময় এটা চালু করে এই বাঁশখালী রাস্তাকে, কক্সবাজার রাস্তাকে কমানোর জন্য, চট্টগ্রাম কক্সবাজার ডিস্টেন্স কমানোর জন্য আনোয়ারা বাঁশখালী পেকুয়া হয়ে যে রাস্তা, সেটা যদি আমি বলি যে আমি উদ্যোক্তা বা আমি কারিগর, আমার মনে হয় আমার কোনো শত্রু আমার সাথে দ্বিমত করতে পারবে না। কারণ সেই সময় আমার টোটাল টার্গেট ছিল কক্সবাজারের সাথে রাস্তাতে আনোয়ারা বাঁশখালী হয়ে পেকুয়া হয়ে নিয়ে যাওয়া। এখন ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলা হয় অবকাঠামো, কোনো অবকাঠামো নাই, না আনোয়ারের উপরে আছে না বাঁশখালীর উপরে আছে। আমি যখন প্রথমবার এমপি হই তখন আমরা চট্টগ্রাম শহরে আসতাম শীতকালে, গুণাগুড়ি থেকে কিছু জিপি গাড়িতে চড়ে সাতকারিয়া হয়ে, চন্দনাইশ হয়ে, পটিয়া হয়ে, বোয়ালখালী হয়ে, কালুঘাট হয়ে শহরে আসতাম। আর যখন বর্ষাকাল হইতো তখন আমরা সাম্পানে করে শহরে আসতাম। সাম্পানে আসতে 2 জোয়ার 2 বাটা লাগতো, প্রায় বলতে গেলে 1 রাত্র 1 দিন যেয়ে তারপর দিন এসে পৌঁছতাম আমরা শহরে। আর তখন ছিল আপনার চৌধুরীঘাট থেকে স্টিমার লঞ্চ ছাড়তো, শানপুরঘাট থেকে লঞ্চ ছাড়তো, মনসুবালি লঞ্চ বলতো, সে রাঙ্গুনিয়া বাড়ি মনসুবালি। আর একটা সিদ্দিক সদাগরের লঞ্চ ছিল আপনার রায়সারা। এনিওয়ে সে লঞ্চে আমরা শহরে আসতে, তাও সারা রাত্র লঞ্চে বসে থাকতে হয়তো, সকালে এসে লঞ্চ পৌঁছতো।
এইরকম একটা পরিস্থিতিতে আমি সংসদ সদস্য হিসেবে বাঁশখালী থেকে যে আজকে শহরে আপনি আসতেছেন আর যাচ্ছেন, আসেন এখন এর মধ্যে দ্বীপ সেতুটা আজকে আমি বলার জন্য মোর ইম্পর্টেন্স দিচ্ছি। কারণ এখানে ছেলেদের প্রশ্ন জাগতে পারে, দ্বীপ সেতু যখন করা হয় তখন ক্ষমতায় আওয়ামী লীগ, 1996-এর, হ্যাঁ, সেটাতে শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর করে 1999-এ, সংসদ সদস্য বিএনপির, ওই সময় বাসখালী সংসদ সদস্য বিএনপির। কিন্তু আমি বলতেছি ব্রিজ করছি আমি বলাটা আল্লাহ না পছন্দ। আমি মনে করি আমার উদ্যোগ নিয়ে সে ব্রিজ হয়েছে। কেমনে? যোগাযোগ মন্ত্রী ছিল জাতীয় পার্টি, সেই সময় যোগাযোগ মন্ত্রী জাতীয় পার্টি আনোয়ার হোসেন মঞ্জু আমার সাথে পরিচয় হওয়ার পরে আজ পর্যন্ত একদিনের জন্য চট্টগ্রাম আসে নাই, যেদিন আমার বাড়িতে ঢুকে নেছে। সে মন্ত্রী থাকতেও সেকেন্ড হাউসে ঘুমাবে, কিন্তু আসবে আমার বাসায়, আমার সাথে এরকম সৈক্যতা সে খবরও ছিল, এখনো সেটা ব্যক্তিগতভাবে আছে। আনোয়ার হোসেন মঞ্জু 96 সালে যখন যোগাযোগ মন্ত্রী হয়, 97 সালে আমার বাড়িতে আসে ভাত খেতে। এখানে ওনার সাথে অনেক ইঞ্জিনিয়াররা ছিল। আমাকে জিজ্ঞেস করে যে, দোস্ত, যখন আমি বাঁশখালী গেছিলাম, ওই যে তোমার ওখানে কোনো একটা ব্রিজও নাই। কারণ আনোয়ার হোসেন মঞ্জু 1986 সালে বাঁশখালী গেছে আমার সাথে, আমার বাড়িতে দুপুরে ভাত খাইছে। আমি তাকে করে জলদি নিয়েছি, জলদি থেকে রিক্সা করে ডাফরা নিয়েছি, মন্ত্রী যাচ্ছে রিক্সা করে, কারণ গাড়ি ঘোড়া চলার কোনো রাস্তাঘাট নাই। সেই সময় আনোয়ার হোসেন মঞ্জুকে যখন রিক্সা করে ডাফরা নিয়ে গেছিলাম, এরপর থেকে রাস্তার কাছে হুলস্থুল করে বাড়ি গেছে, কারণ মন্ত্রী নিজে অনুভব করতেছে এটা নেসেসিটিটা যে বেশি গভীর। এবং আমি যখন চট্টগ্রামের মেয়র থাকা অবস্থায় যখন ফেরি নিয়ে গেছি, সে ফেরি চালু করে দিল মঞ্জু সাহেব, কিন্তু সে ফেরি আর ব্রিজ হয় না। মঞ্জু সাহেব এসে আমাকে জিজ্ঞেস করলো, কারণ 91-এর পরে যোগাযোগ মন্ত্রী হয়েছিল আমাদের সম্মানিত যারা কর্নেল ওলিয়াবর সাহেব, উনি রাস্তা নিয়ে গেলেন এই যে চন্দনেশের উপর দিয়ে, যেটাকে আপনারা এখন কি দিকে বলেন, একটা কালাবিবির দিকে থেকে যে রাস্তা চলে গেল, সেটা আগে ছিল না। সেটা আগে তো ব্যাপার আছে, উনি যেতে চন্দনেশ দিয়ে নিয়ে গেলেন, বাঁশখালী আমরা বাদ পড়ে গেলাম। এখন 97-এ এসে যখন মঞ্জু সাহেব আমার সাথে কথা বলতেছে, তখন আমার সাথে এখানে কথা বলার পরে উনি বললেন যে, ওই যেহেতু রাস্তা তোমার সাথে আমার কমিটমেন্ট আছে, কর্ণফুলী ব্রিজ যেহেতু হয়েছে, শঙ্খ ব্রিজও আমরা করবো ইনশাল্লাহ। তো উনি এখানে অর্ডার দিলেন ফিজিবিলিটি স্টাডির জন্য। ফিজিবিলিটি স্টাডি হইল, ফিজিবিলিটি স্টাডি হওয়ার পরে সেই ব্রিজ করতে একটা এস্টিমেট করা হয়েছে। সেই ফিজিবিলিটি স্টাডিতে দেখা গেছে প্রায় 48 কোটি টাকা লাগে দ্বীপে ব্রিজ করতে। এখন মন্ত্রীর একা ক্ষমতা কলমে সেকশন আছে 25 কোটি টাকা, সেই আমলে 25 কোটি টাকার বেশি হলে সেটা যেতে হবে জাতীয় অর্থনৈতিক পরিষদে। এখন জাতীয় অর্থনৈতিক পরিষদে যদি সেটা যায় প্রস্তাব, তাহলে সেখানে অনেক মন্ত্রীর প্রশ্ন উঠাবে, এখানে তো বৈদেশিক মুদ্রা নাই, বৈদেশিক মুদ্রার কোনো অনুদান বা কোনো লোন নাই, তাহলে জাতীয়ভাবে এত কোটি টাকা আমরা কেন এই ব্রিজের জন্য খরচ করবো? সেই জন্য মঞ্জু সাহেব আমাকে ডেকে পাঠাইলেন, আমি ঢাকায় গেলাম, উনি আমাকে পুরো জিনিসটা ফুল স্টাডি করতে দিল। তা আমি বললাম যে এখন কি বল, এখন যদি জাতীয় অর্থনৈতিক পরিষদে যায়, এটা হইতেও পারে, নাও হইতে পারে, আটকে যেতে পারি। তো এখন কি করা যায়, তোমার সাথে বুদ্ধি করতে ডাকছি। তখন যোগাযোগ সচিব ছিল রেজাউল হায়াত বারিশিতে গুন্ডু, আমার সাথে ব্যক্তিগতভাবে ওনার ভালো বন্ধুত্ব ছিল। তখন আমি বললাম যে ওই সচিবকে ডাকো। রেজাউল হায়াত যোগাযোগ সচিব, আমি আর মঞ্জু সাহেব দুপুরে একসাথে ভাত খাচ্ছি কথা বলতে বলতে। তো যোগাযোগ সচিব বললো, ফাইলটা স্যার আমাকে দেন, আমি একটু স্টাডি করে দেখি। তো যোগাযোগ সচিব প্রায় কয়েকদিন ফাইল রেখে দিল, ফাইল রেখে স্টাডি করে আমাকে ফোন করলো যে আপনি ঢাকায় আবার আসেন। আমি গেলাম, মন্ত্রী সহ আমরা বসলাম। ওখানে দেখা যাচ্ছে দ্বীপ সেতুর মূল সেতু বানানোর জন্য টাকা লাগে 24 কোটি প্লাস, 25 কোটির কম। আর দ্বীপ সেতুর নিচে দেখবেন আপনারা, নিচে কতগুলো সিসি ব্লক আছে, সেই সিসি ব্লক গুলোর জন্য সেই সময় 7-8 কোটি টাকা লাগে। সেই টাকাটা আলাদা একটা প্রজেক্ট হয়ে যাবে। আর একটা হচ্ছে এই যে কালাবিবির দিকে থেকে নিয়ে যে রাস্তাটা হচ্ছে, সে রাস্তা ওইদিকে বাঁশখালী পোর্শনে সালপুরগাড়ে যে মাথা পর্যন্ত রাস্তা, এই রাস্তার জন্য এক্সট্রা 17-18 কোটি টাকার একটা প্রকল্প। তাহলে প্রকল্প কটা হলো? 3টা।
3টা প্রকল্প অবাক করে প্রথম প্রকল্পের উনি অর্ডার 24 কোটি টাকা টেন্ডার করে ফেললেন। টেন্ডার করে ব্রিজ হইল। ব্রিজ হবার পরে সিসি ব্লকের কাজ চললো তারপরে বছরে গিয়ে। তারপরে 2005 সালের দিকে শেষে বা 6 সালের শুরুতে এই মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা উদ্বোধন করেন। হ্যাঁ, তখন আমাদের বাঁশখালী থেকে তখন জাফর ইসলাম প্রতিমন্ত্রী হিসেবে আছে। এখন ব্রিজ উদ্বোধন হয়ে গেল, কিন্তু এই রাস্তাটা আর হয় নাই। এই কালাবিবির দিকে যে রাস্তা এখন যান, সেই রাস্তা তখন হয় নাই। সেটা কি করতে হইতো, ওই ব্রিজ উদ্বোধনের পরপরেই আমাদেরকে আসতে হইতো সুরত বিবি মসজিদ আছে না, আর ওরা ওই সুরত বিবি মসজিদের রাস্তা দিয়ে আমরা শহরে আসতাম। এখন আমি আন্দোলন শুরু করলাম। সে আমরা অনেক লিফলেট অনেক কিছু বিতরণ করে একটা কি বলে যে পরিকল্পনা কমিশনে গিয়ে আমি দাবি করলাম এই রাস্তা গেল কোথায়, এই রাস্তার জন্য টাকা আছে। তখন 111 গভর্নমেন্ট আসছে 2007 সালে। 111 গভর্নমেন্টের সাথে আমি সেই সময় যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে যে ছিল তার সাথে, এবং আমার অবশ্যই সেই সময় সহযোগিতা করছে, বলতে আপত্তি নেই। সরওয়ার জামান নিজাম সরওয়ার জামান নিজামের ভাই সরওয়ার জাহান নিজাম নৌবাহিনীর প্রধান ছিল। সে আবার আমার বাল্য বন্ধু, টুইটে করে কথা বলতাম, মারা গেছে সে, আল্লাহ ব্যস্ত রসিব করো। ও আর আমি একমত হইলাম এই রাস্তার তাড়াতাড়ি করার জন্য, এবং এই রাস্তাকে প্রশস্ত করে যেটা এখন আপনারা যান, ওই যে 18 কোটি টাকা ওই রাস্তার কাজ তখন করা হয়েছে। আমি কথা বুঝতে পারছি, মানে 3 ভাগে এই প্রকল্পটা বাস্তবায়ন করা হয়েছে। এবং 2005 সালে যখন ব্রিজ চালু হয় তখন কিন্তু এই তিলকদ্বীপ সেতুর উপর টোল বসানো হয়, এবং সেই সময় থেকে আমি প্রতিবাদ করা শুরু করছি। কি টোল দিব আমরা, যদি 2000 ব্রিজে না দিই, খোদারঘাট ব্রিজে না দিই, এখানে আমরা টোল দিব। সেই টোলের পরিপ্রেক্ষিতে অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু কথাবার্তা গেছে, আন্দোলন সংগ্রাম। শেষে আসে আমি 2000 মনে হয় 15-16 সালের দিকে আমি একটা মামলা করছি হাইকোর্টে, কিভাবে এটা টোল নেবে। হাইকোর্টে এটাকে স্টে করে দিয়েছিল। বন্ধ করার পরে এই সেতুর উপরে টোল ছিল না প্রায় 2-3 মাস। সিএনজিরা এপার ওপার যাওয়া আসা করছে, সমস্ত গাড়ি যাওয়া আসা করছে, কোনো টোল নাই। এখন পরবর্তী পর্যায়ে এটার উপরে আমার উপরে অনেকে রাগ করে, অভিমান করে, সড়ক মন্ত্রণালয়কে চাপ দিয়ে, প্রেসার করে, সেই সময় যোগাযোগ মন্ত্রীকে দিয়ে আমার হাইকোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করে হাইকোর্ট কেসটা করাই হয়েছে। আপনারা জানতেন তখন কোর্ট কাছারি কিভাবে চলতো গভর্নমেন্টের ইন্টারফেয়ারেন্সের কারণে। সে দেখে সেটা স্টে আছে। এখন 5ই আগস্টের প্রেক্ষাপটের পর থেকে সেই ব্রিজের উপরে টোল গড়টা আপনারা এই দেশের যুব সমাজ বন্ধ করেছে, এবং সেই ব্যাপারে যা যা সাহায্য সহযোগিতা লাগে আমার কাছে আসছে, আমিও তাদের সাহায্য সহযোগিতা করেছি। সেই ব্রিজটা সেইভাবে আজকে তিলকদ্বীপে ব্রিজ হয়েছে। যেমন আমি যখন বাঁশখালীতে এমপি হই, বাঁশখালীতে কোনো ইলেকট্রিক লাইন ছিল না। আমি যখন ইলেকট্রিক নিয়ে যাই, আমি সরকারকে বললাম যে সনুয়া দিয়ে শুরু করতে হবে ইলেকট্রিক। তারপরে উল্টো সনুয়া যাওয়া মানে পুরো বাঁশখালী কভার হয়ে যাওয়া, এদিক থেকে যেতে হবে ইলেকট্রিক লাইনটা। তো এই প্রথম আমরা জিজ্ঞেস করতে পারবো সনুয়ার পুরো পুরো যারা মানুষ 60 বছরের উপরে বয়স হয়েছে, প্রথম ইলেকট্রিক বাঁশখালীতে সনুয়াতে দেখছে কিনা। পশ্চিম বাঁশখালীর জন্য আমাকে আলাদা বরাদ্দ দিতে হইতো। মূল বাঁশখালীর জন্য যদি মনে করে সে বলে 20 লাখ টাকা বরাদ্দ আসে, পশ্চিম বাঁশখালীর জন্য 20 লাখ টাকা বরাদ্দ আসতো। আমি সেখান থেকে বসরাবালি হাটের সেতু, বসুল্লা হাটের সেতু, গন্ডামারা সেতু, এগুলা কোন রকমভাবে লোহার ব্রিজ করে মানুষকে আসা যাওয়া, ছোট ছোট গাড়ি পার করার একটা ব্যবস্থা হয়েছিল। যাই হোক, এরপরে আসলো 91-এর সাইক্লোন। 91-এর সাইক্লোনে অনেক মানুষ পশ্চিম বাঁশখালীতে বলতে গেলে মানে সারা বাংলাদেশে হাইয়েস্ট লোক মারা গেছে বাঁশখালীতে। সে আমলে প্রায় 37,000 লোক মারা গেছে বাঁশখালীতে, 35 থেকে 37,000 লোক মারা গেছিল। তো আমি মনে হয় প্রথম ব্যক্তি যে চট্টগ্রাম থেকে বাঁশখালী গিয়ে উপস্থিত হয়েছি। কেবল আমি প্রথম ব্যক্তি বলতেছি, তখন তো এদিকে রাস্তা নাই। হ্যাঁ, আমাকে যাইতে হয়েছে আর সাতকে নিয়ে দিয়ে, কারণ ওই 91-এর সাইক্লোনে আপনার ইয়েটা ব্রিজটা ভেঙে গেছে। কর্ণফুলী ব্রিজ যেটা এখন যেটা দেখতেছে, সেই লোহার ব্রিজটা একটা স্প্রেড ভেঙে গেছিল, যার কারণে আমাকে সাতকে নিয়ে যাইতে হয়েছে। সাতকে যাইতে আমি গুণাগড়ির পূর্ব দিকে যেখানে ওয়াপদার অফিস আছে, সেখানে গাছ পরে রাস্তা ব্লক হয়ে গেছিল। সে গাছটা কাইটে আমাকে গাড়ি পার করাতে হয়েছে,
এবং আমি প্রথমে গিয়েই সে পশ্চিম বাঁশখালী এক বিরাট অবস্থা, করুণ অবস্থা। এটা এখন মানে না দেখলে বোঝাতে পারবে না। আমি গিয়ে দেখলাম যে মানুষ পশ্চিম পার থেকে পূর্ব পার আসতে পারতেছে না, কারণ কেউর কাছে তো নগদ টাকা নাই, ওই নৌকা ভাড়া দিতে পারতেছে না। আমি সে এখান থেকে শুরু করে পটুয়াখালীহাট, বরিশালহাট সব ব্রিজ ব্যাগ নাই, যেগুলো আমি করেছিলাম সবগুলো ব্যাগে গেছে। সমস্ত ঘাটে বাংলা বাজার বলেন, কি বলে যে গন্ডামারা বাজার বলেন, সরল বাজার বলেন, প্রত্যেক জায়গাতে আমি ঘাট ফ্রি করে দিছি। মানে আমার ব্যক্তিগত টাকা দিয়ে সমস্ত লোক ফ্রি, এখানে এক সপ্তাহ পর এপার ওপার পার হবে। মানে অর্থাৎ, এবং লাশ দাফন আমি বলা হয়, আমি জানি না, যারা বুড়ো বুড়ি তাদেরকে জিজ্ঞেস করবেন, আমার হাত দিয়ে প্রথম লাশ দাফন শুরু হলো বাঁশখালীতে। এবং সেই সময় আমি অনেক লোক, ইয়াং জেনারেশনকে এনগেজ করেছি লাশ দাফন করার জন্য। বাংলা বাজার যেখানে একটা মসজিদ আছে, যে বাংলা বাজারের দক্ষিণ দিকে যে মসজিদটা আছে, সেই মসজিদের কবরস্থানে কমপক্ষে হলেও আমি 100-র উপর লাশ দাফন করেছি। এবং বাজারের মধ্যে কাপড় নাই, যা আছে সব কিনে ফেলছি, তারপরে আর নাই, কাপড় ছাড়াও অনেককে দাফন করতে হয়েছে। আমি কথা বুঝতে পারতেছি আপনাকে। এরকম একটা চিত্র থেকে আপনি আজকে বাঁশখালী পাইছেন। সেই জন্য আমাকে অনেক ইয়াং জেনারেশন জানতে চায় যে উনি কি করেছেন বাঁশখালীর জন্য। তো আমি কি করেছি আমি জানি না, ভবিষ্যৎ বংশধর সেটা বলবে। তবে এটুকুই বলছি যে এরকম একটা বাঁশখালীর অবস্থান থেকে আজকে আপনাকে চট্টগ্রাম শহর আসতেছেন। এই যে বাঁশখালী কোর্ট আছে ফর এক্সাম্পল, এই যে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গাও একর করা দিয়েছি আমি, বৃত্তিও করছি আমি, উদ্বোধনও করছি আমি। বাঁশখালী যে কোর্ট আছে, ফৌজদারি কোর্ট চট্টগ্রামে কোনো জায়গাতে নাই, সন্দ্বীপে আছে আর বাঁশখালীতে আছে ফৌজদারি কোর্ট, আর গুলো আদালত, সিভিল কোর্ট বলে। সিভিল কোর্ট একটা, ফৌজদারি কোর্ট একটা। আমি 1978 সালে বিচারপতি আব্দুল সত্তার, যিনি উপরাষ্ট্রপতি ছিলেন, ওনাকে আমার বাড়িতে নিয়ে গেছিলাম, গ্রামের বাড়িতে, এবং ওনাকে দিয়ে গুজন স্কুলে মাঠে জনসভাতে বক্তৃতা করাইছি। ওনাকে দিয়ে স্পেশাল অর্ডার করে বাঁশখালীর জন্য যে ফৌজদারি আদালতের যে মঞ্জুরি, সেটা এখনো বহাল আছে। এবং বাঁশখালী সেদিন আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে বাঁশখালী আদালত ভবন উদ্বোধন করেছিলাম। সেখানে আমার নামে পাথরও ছিল। যাই হোক, ব্যাংকের নির্মম পরিহাস। এখনকার ছেলেরা এগুলো সম্পর্কে অনেকটা জানে না, কারণ আমি নিজেও কোনো জায়গায় গিয়ে নিজের কথা বলি না। আমি বাঁশখালীতে কোনো সময়, আমার যতদিন আমি দায়িত্বে ছিলাম, ইভেন আমি চট্টগ্রাম শহরে যখন দায়িত্বে ছিলাম, কোনো একটা রাজনৈতিক প্রতিপক্ষ, কোনো কর্মী কোনোদিন গ্রেপ্তার হয় নাই, কেউ বলতে পারবে না। সেটা আমার মানে প্রতিপক্ষ বলতে যতগুলো রাজনৈতিক কর্মী আছে, কোনোদিন কোনো পুলিশ কাউকে কোনো মামলাতেও দেয় নাই, এবং কোনোদিন কেউ গ্রেপ্তারও হয় নাই। কেউ এরকম আমার মনে হয় আমার কোনো শত্রুও এটা আমার সম্পর্কে অপবাদ দিতে পারবে না। কারণ মানুষের ব্যক্তিগত নেশারেশি সেটা আরেক জিনিস, রাজনৈতিক প্রতিহিংসা সেটা আরেক জিনিস। রাজনৈতিকভাবে কোনো হয়রানি কাউকে করা হয় নাই, এবং রাজনৈতিকভাবে চট্টগ্রামে যতদিন দায়িত্ব ছিল বা বাঁশখালী যতদিন দায়িত্ব ছিল, কোনোদিন কোনো রাজনৈতিক গ্রেপ্তার বলতে এই জিনিসটা হয় নাই। তো এই জিনিসগুলো, কারণ রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। রাজনীতি যদি আপনি আল্লাহকে ভয় করে করেন, তাহলে এটা একটা ইবাদত। আর একটা হচ্ছে মানুষের হক, একটা হচ্ছে আল্লাহর হক। আপনি নামাজ পড়তেছেন, আল্লাহ হক পালন করতেছেন, মানুষের সেবা করতেছেন, মানুষের হক আদায় করতেছেন। যে মানুষকে সাহায্য করে, আল্লাহ বলে আমাকে সাহায্য করে। সো এই নিয়তে আমি কাজ করার চেষ্টা করেছি। এর মধ্যে আমার অনেক ভুল হইতে পারে, অনেক ভুল হয়তো আমি জানিও, আমার অজান্তে হইতে পারে। বাঁশখালীতে যদি আমার কোনো অজান্তে কোনো ভুল হয়ে থাকে, সেটার জন্য রাজনৈতিক নেতা জনগণের কাছে ক্ষমা চাওয়ার মধ্যে অগৌরবের কোনো ব্যাপার না। আমি একটা ফাউন্ডেশন করেছি, খান বাহাদুর ফাউন্ডেশন নামে। সেখান থেকে গার্লস কলেজ আপনারা দেখতেছেন, সেখান থেকে পলিটেকনিক কলেজ দেখতেছেন, সেখান থেকে মাদ্রাসায় চলে। আমি সেই ফাউন্ডেশনের আন্ডারে বাঁশখালীতে একদম কম করে হলেও আলহামদুলিল্লাহ প্রায় 70-80-এর উপরে ডিপ টিউবওয়েল দিয়েছি, খাবার পানির টিউবওয়েল পশ্চিম বাঁশখালীতে। হ্যাঁ, তো কোথাও তো আমি নাম লিখে দিই নাই যে এই টিউবওয়েলটা মাহমুদুল ইসলাম চৌধুরী বা খান বাহাদুর ফাউন্ডেশন অনুদান, কোথাও এগুলো আমি লিখি না। আমি বিভিন্ন মসজিদে আলহামদুলিল্লাহ অনেক মসজিদ আছে, কোথাও আমি কিন্তু প্রচারের জন্য কোনোদিন কোনো কিছু করিনি। সেটা কাজ করার দায়িত্ব হতে আল্লাহকে ভয় করে করা, প্রচার আল্লাহ করাই দিবে। আপনার দেওয়ার মানসিকতা থাকতে হবে, যে দেওয়ার মানসিকতা যার থাকে সে রাজনীতি করানো উচিত, নেওয়ার মানসিকতা যার থাকবে তার রাজনীতি আসা উচিত। এবং আমি খাওয়ার সময় দেখি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি,
এটা চিন্তা করতে হবে। ইভেন কি আমরা বলতে কোনো আপত্তি নাই, আমার সম্পর্কে অনেক মানুষকে, বিশেষ করে গরিব মানুষদেরকে কথা বললে বুঝতে পারবেন। চট্টগ্রাম শহরে এমন কোনো, যেমন নুন বিহারি, মরিচ বিহারি, উনি বিহারি, বিভিন্ন যে খাদ্য বেরিওয়াল আছে, তারা বড় দিকে আর বিপদের বন্ধু আয়, এটাই আলো বউয়ের কম মারে, আড্ডা মারে, আমি তাদেরকে বন্ধু হিসেবে মনে করি। তাদের আপদে বিপদে রাত্রেবেলায় এসে আমার ঘুম থেকে উঠে আমি যাই। সুতরাং মানুষের বিপদে আপদে নিয়ে আগে আসবে, সে হচ্ছে রাষ্ট্রীয় নেতা। আপনি মানুষেরকে বিরুদ্ধে মামলা মোকদ্দমা করার জন্য রাজনীতি করাটা ঠিক না। একসময় বাঁশখালী সম্পর্কে অনেকে লিখে গেছেন ছোট আখিয়া, মানে বাঁশখালীর সাথে আত্মীয়তা করতো না উত্তর অঞ্চলের মানুষ, কারণ যাওয়া আসা কঠিন। সেই জন্য বাঁশখালীকে ছোট আখিয়ে বলতো, আখিয়া তাদের বহুত কষ্ট, সেই জন্য বাঁশখালীকে আখিয়ে বলা হইতো। তো সেই জায়গাতে বাঁশখালীকে আজকে যে এখানে আসলো, এই যে আপনারা যে বদনার বাসটা বেরো দেখতেছেন, আমার বাড়ি বাঁশখালী না হলে বদনার বাসটা বেরো হইতো। আজ পর্যন্ত ঢাকা যাওয়ার কোনো বাসটা মিলার নাই, আজ পর্যন্ত ঢাকা বাড়ি যাওয়ার কোনো বাসটা মিলার নাই। কিন্তু কক্সবাজার লাইনের বাসটা মিল করার জন্য এই যে জায়গা, এটা আমি সিটি কর্পোরেশনের ব্যবস্থা একবার করে সিডিকে দিয়ে টার্মিনাল করে দিচ্ছি। হ্যাঁ, এবং যার কারণে এই যে বদনার বাস টার্মিনালটা আপনারা দেখতেছেন, মানে মেয়র থাকাকালীন অবস্থায় আমার একটা বদনামি আছে। আমি প্রায় 2500-3000 লোকের চাকরি দিচ্ছি, তার মধ্যে 800-র উপরে বাঁশখালীর ছেলে ছিল। ওর মধ্যে আমার কাছে সেদিন কিছু ছেলে আসছে, তাদের চাকরি হারাই ফেলছে আলাপ করতে। 460 জনকে চাকরি দিয়েছিলাম উইদাউট ইন্টারভিউ। সিটি কর্পোরেশনে 460 জনকে চাকরি দিয়েছি উইদাউট ইন্টারভিউ। এই 460 জনকে আমি যখন মেয়র নাই তার 1.5 বছর পরে নোটিশ দিল, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, হ্যাঁ, নতুন করে। তো এরা আমার কাছে আসছিল। তো আমি কি করবো এখন, আমি ওই 460 জনের মামলার জন্য, আমি তো আমার বিরুদ্ধে এখনো মামলা পেন্ডিং। সে মামলাতে আবার আমি কিন্তু বাঁশখালীর এই যে চাকরি দিয়ে কিন্তু মামলা খাইছি, মামলা ফেস করছি, মামলা চালাইছি। সে মামলাতে আলহামদুলিল্লাহ একজনের চাকরিও যায় না, আমি প্রত্যেকটি মামলা ফেস করে ওদেরকে জিতে যাচ্ছি। কথা বুঝতে পারছি আপনাদেরকে, একটা লোকেরও চাকরি নিতে পারে নাই। তো চেষ্টা করে গেছি মানুষের কল্যাণ করে যাওয়া। বাঁশখালী রিক্সা অ্যাসোসিয়েশন, ট্যাক্সি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, সাম্মান মাসজিদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম। তাহলে আর একটু বলি তোমাদেরকে, দক্ষিণ চট্টগ্রাম শুধু বাঁশখালীরা, এই যে সানখালি খাল, এই যে কালারফুল খাল, এই যে তোমার যে ইন্দ্রফুল খাল, হ্যাঁ, বাঁশখালী শিবপুর হাট, জলখতর খালের উপরে মৌলভী বাজার, হাটখালি, এখানে অনেকগুলো ট্যাক্সও করছিল। সাম্বার লঞ্চকে ট্যাক্সও দিয়ে যাইতে হইত, হ্যাঁ। এবং এই যে জোয়ার বাড়ার সময় সাম্বারওয়ালাকে শীতের মধ্যে উপরে উঠে ওরে পয়সা দিয়ে তার সামান যাইতে পারবে। এটাকে বলা হয় কুদগার ট্যাক্সও। সে কুদগার ট্যাক্সের জন্য আমি সংগ্রাম করে, আন্দোলন করে, পার্লামেন্ট থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে এই ট্যাক্সও আমি বিদায় করাইছি। হ্যাঁ, এই যে কুদগার ট্যাক্সও, যেই জন্য পশ্চিম বাঁশখালীর মানুষ এখনো ওই ট্যাক্সও করার কথা তাদের বলা হয় এখনো স্মরণ আছে। এই ট্যাক্সও করে আমি উঠে দিচ্ছি কিভাবে। সেই সময় সাব্বার বাজারে আমি সভাপতি ছিলাম, আন্দোলন করেছি। এবং আমার মিটিং আসার সময় ওরা ওই যে সাব্বারের হালিশ বলে, হ্যাঁ, আলিশ লইলে মিটিং এর সবাই আসতো, হ্যাঁ, যে মানে আমার প্রতি তাদের যে একটা বিশ্বাস, ভক্তি, এটা তো একদিনে হয় নাই। এখন এই কাজগুলো করতে গিয়ে সরকারের অনেক সময় পৃষ্ঠপোষকতা নিতে হয়েছে। সরকার পৃষ্ঠপোষকতা ছাড়া বড় বড় প্রকল্পর কাজ করা সম্ভবপর নয়। সেজন্য বাঁশখালীর সাথে, বাঁশখালীর মানুষের উন্নয়নের সাথে, কল্যাণের সাথে আমাকে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়েছে। কথা পরিষ্কার করতে পারছি। নেগেটিভিটি যে ছড়িয়ে পড়ছে, এটাও আমি পুরো একমত না, কারণ ওখানে অনেকে পজিটিভ লিখতেছে। ওদের মধ্যে হয়তো ওরা এটাকে বলা হয় ইংরেজিতে জিলাস। হ্যাঁ, আমার বাবা অবিভক্ত বাংলা পার্লামেন্টে বক্তৃতা করার সময় একটা কথা বলে শুরু করতেন, হিংসুক জ্বলিয়া বলে হিংসার কারণে গুণীজনের গুণীজন গুণগান করিবে কেমন। কথা বুঝতে পারছি। অনেকে আছে সে আমাকে হয়তো মনে পড়ে উপরে ভালো বলতেছে, কিন্তু মন থেকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না। সে মনে করতেছে যে না, এই লোক সম্পর্কে এত ভালো, আপনার সবাই বলবো কেন। তো এই যে তরুণ প্রজন্মকে জ্বালানোর জন্যই আজকে তোমাদেরকে রাখছি। তরুণ প্রজন্ম জানালে আমার কথাটা, আমি তো এইভাবে আজকে যে সোশ্যাল মিডিয়াতে যে তোমাদের সাথে বসছি, আমি তো মনে হয় না কোনোদিন বসছি।
তোমাদের সাথে আমি যৌথভাবে কোনো সময় বসি নাই, আজকে প্রথমে বসলাম। যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি যে আমার সম্পর্কে নেগেটিভ কিছু কথাবার্তা বলা হচ্ছে, সেটার জন্য আমি এই কথাটা বললাম। যেহেতু সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার হয়, আমি মনে করলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা আমি জবাবটা দেওয়াটা উচিত। অনেকে আমি আবার ইদানিং কালে বিভিন্ন মজলিসে গেলে বিভিন্ন ইসলামিক রেফারেন্স থেকে কথাবার্তা বলি। যেমন সেদিন একটা প্রশ্ন দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে উসিলাটা কোথায় আছে। কোরআন শরীফে সূরা মায়েদাতে পরিষ্কার বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি উসিলা। আল্লাহ বলছেন ওই ঈমানদারগণ, আল্লাহর তাকওয়া করো এবং আল্লাহর পথে উসিলা তালাশ করো। এটা কোরআন শরীফের কথা, না জেনে অনেকে অনেক কথা বলে। সেই জন্য আমি মনে করলাম আপনাদের মাধ্যমে জিনিসটা বাসকারী বার্ষিকী আপামর বার্ষিকী বিশেষ করে ইয়াং জেনারেশনকে জানিয়ে দেওয়া দরকার। অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ, এই জিনিসটা যেন মনে রাখে। অতীত কি ছিল, বর্তমানে কোথায় আছি, ভবিষ্যতে কি করতে চাই আমরা, এবং সেটা করতে হলে কি করারই আমাদের উচিত, এইটুকু গভীরভাবে মনোযোগ সহকারে চিন্তা করার জন্য আবেদন জানাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ।